9,38,000 কোটির মেগা বাজেট, ব্যাংক থেকে 1,12,000 কোটি ঋণ। বেসরকারি খাত কি তবে শুকিয়ে মরবে? খরচের পাহাড় আর আয়ের খাদের মাঝখানে কিভাবে বাঁচবে দেশের অর্থনীতি? অর্থনীতি একটি স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বড় লাইফলাইন, আর এই লাইফলাইন যখন মূল্যস্ফীতির ভয়াল থাবায় পিষ্ট হয়, তখন প্রতিটি সাধারণ মানুষের জীবনের হিসেব নিকেশ বদলে যায়। 2025-26 অর্থ বছরের প্রায় পুরোটা সময় জুড়েই বাংলাদেশের অর্থনীতি পার করেছে এক শ্বাসরুদ্ধকর অধ্যায়। মূল্যস্ফীতি ছিল 9% এক ভয়ঙ্কর চূড়ায়। বাজারের আগুনে যখন সাধারণ মানুষের হাত পুড়ছে, ঠিক এমন এক চরম ক্রান্তি লগ্নে জাতীয় সংসদে ঘোষণা করা হলো আগামী অর্থবছরের নতুন অর্থনৈতিক ব্লুপ্রিন্ট। বিএনপি সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জন্য ঘোষণা করলেন 9,38,000 কোটি টাকার এক মেগা বাজেট। আগের বছরের সংশোধিত বাজেটের চেয়ে পুরো 1.5 লাখ কোটি টাকা বেশি খরচের এক বিশাল এবং উচ্চাভিলাষী পরিকল্পনা। এই বিশাল খরচের পাহাড় কিভাবে সামলাবে রাষ্ট্র? কোথা থেকে আসবে এত টাকা? আর সবচেয়ে বড় কথা, এই বাজেটে কি সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে? আসুন 9,38,000 কোটির এই মেগা বাজেটের প্রতিটি সংখ্যার পেছনের আসল রহস্য এবং অর্থনৈতিক থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। যে কোনো বাজেটের সবচেয়ে বড় দুটি সূচক হল মূল্যস্ফীতি এবং জিডিপি প্রবৃদ্ধি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট প্রস্তাবের সবচেয়ে বড় প্রতিশ্রুতিটি দিয়েছেন মূল্যস্ফীতির লাগাম টানার ক্ষেত্রে। তিনি ছক কষেছেন 2026-27 অর্থ বছরে মূল্যবৃদ্ধির এই লাগামহীন ঘোড়াকে টেনে নামিয়ে আনা হবে 7.5%। বিপরীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, যা সদ্য বিদায়ী অর্থ বছরে ছিল মাত্র 5.5%। শুনতে খুব আশাব্যঞ্জক মনে হলেও অর্থনীতিবিদদের চোখে এটি এক কঠিন সমীকরণ। একদিকে মূল্যস্ফীতি কমানোর জন্য বাজারে অর্থের সরবরাহ কমাতে হবে, অন্যদিকে 6.5% প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজারে ব্যাপক বিনিয়োগ দরকার। এই ব্রেক এবং অ্যাক্সিলারেটর একসাথে চেপে ধরে সরকার কিভাবে অর্থনীতির গাড়ি সামনের দিকে এগিয়ে নেবে, তা এক মস্ত বড় ধাঁধা। এই বাজেটে সুনির্দিষ্টভাবে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাত। একই সাথে দেশের সবচেয়ে বড় সংকট বেকারত্ব দূর করে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সরকারি ও ব্যক্তি বিনিয়োগের ওপর চরম জোর দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, বিনিয়োগের এই পরিবেশ কি সত্যিই প্রস্তুত? এবার আসুন ব্যয়ের খাতগুলোর দিকে নজর দিই। 9,38,000 কোটি টাকা আসলে কোথায় খরচ হবে? সরকারের মোট বরাদ্দের মধ্যে সবচেয়ে বড় অংশটি গিলে খাচ্ছে দেশ পরিচালনা ব্যয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, বিভিন্ন খাতের ভর্তুকি এবং সেবামূলক কাজের জন্য সরকারের খরচের পরিকল্পনা 5,51,087 কোটি টাকা, যা আগের সংশোধিত বরাদ্দের চেয়ে প্রায় 38,000 কোটি টাকা বেশি। উন্নয়নের চাকা সচল রাখতে উন্নয়ন ব্যয় বা এডিপি ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, যা গত অর্থ বছরের 2,11,000 কোটি টাকা থেকে 1 লাফে অনেকটা বাড়ানো হয়েছে। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি লুকিয়ে আছে ঋণের সুদের জায়গায়। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সঞ্চয়পত্রের মাধ্যমে নেওয়া সরকারের বিপুল ঋণের সুদ পরিশোধ এবং অন্যান্য খরচ ধরা হয়েছে 16,000 কোটি টাকার বেশি, যা আগের সংশোধিত বাজেটের চেয়ে প্রায় 8,000 কোটি টাকা বেশি। খরচের এই বিশাল খাতা তো খোলা হলো, কিন্তু রাষ্ট্রের এই রাজকোষ ভরবে কিভাবে? এই বিপুল পরিমাণ খরচের টাকা আকাশ থেকে পড়বে না, এর যোগান দিতে হবে এই দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের। 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে পুরো 1,07,000 কোটি টাকা বেশি। এই বিশাল পাহাড়সম রাজস্বের মধ্যে শুধু জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর কাঁধেই চাপানো হয়েছে 6 লাখ কোটি টাকা জোগাড় করার মহাদায়িত্ব। আয়কর, ভ্যাট এবং কাস্টমস ডিউটির জাতাকল আরও শক্ত করে এই খাত থেকে আয় বাড়ানো হবে 1 লাখ কোটি টাকার বেশি। শুধু কি তাই, এনবিআর বহির্ভূত কর যেমন ভূমিকর, বিআরটিএ, রোড ট্যাক্সের মতো খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,000 কোটি টাকা। আর এর বাইরে হাসপাতালের টিকিট, টোল প্লাজার ফি এবং অন্যান্য কর বহির্ভূত খাত থেকে সরকার পকেটে ভরতে চায় আরও 66,000 কোটি টাকা। তার মানে হলো, আপনি রাস্তায় গাড়ি চালালে ট্যাক্স, হাসপাতালে গেলে ফি, আর বাজার থেকে কিছু কিনলে ভ্যাট। রাষ্ট্রের এই বিশাল খরচের চাকা ঘোরাতে গিয়ে সাধারণ মানুষের উপর কতটা চাপ পড়বে তা হয়তো আগামী কয়েক মাসেই বাজারের চিত্রে স্পষ্ট হয়ে উঠবে। খরচের এই বিশাল পাহাড় এবং আয়ের এই চরম আশাবাদী লক্ষ্যমাত্রার মাঝেও একটি বিশাল ফারাক রয়ে গেছে। সেই ফারাকটি হল 2,43,000 কোটি টাকা, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় বাজেট ঘাটতি। এত বড় ঘাটতি পূরণ হবে কিভাবে? এখান থেকেই শুরু হচ্ছে এই বাজেটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং রোমাঞ্চকর অধ্যায়। সরকারের পরিকল্পনা অনুযায়ী বৈদেশিক বিভিন্ন সংস্থা ও ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 1,09,000 কোটি টাকারও বেশি। পাশাপাশি বিদেশি অনুদান থেকে আসবে আরও 6,150 কোটি টাকা। কিন্তু এতেও ঘাটতি পূরণ হচ্ছে না, তাই সরকার নজর দিয়েছে অভ্যন্তরীণ উৎসের দিকে। দেশের ভেতর থেকে সরকার ধার করবে 1,27,000 কোটি টাকা। আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল, এই টাকার সিংহভাগ অর্থাৎ 1,12,000 কোটি টাকাই সরকার ঋণ নেবে দেশের ব্যাংকিং চ্যানেল থেকে। বাকি 15,000 কোটি টাকার জন্য সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য উৎসের উপর নির্ভর করবে সরকার। এখন সবচেয়ে বড় শঙ্কার জায়গাটি কোথায় জানেন? সরকার যদি দেশের ব্যাংকগুলো থেকেই 1,12,000 কোটি টাকা ঋণ নিয়ে নেয়, তবে দেশের সাধারণ ব্যবসায়ী এবং উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পাবেন কিভাবে? ব্যাংকে যদি সরকারেরই আধিপত্য থাকে, তবে বেসরকারি খাতের বিনিয়োগ কি মুখ থুবড়ে পড়বে না? আর বেসরকারি বিনিয়োগ না হলে কর্মসংস্থান বাড়বে কিভাবে? 2026-27 অর্থ বছরের এই বাজেট নিছক কোনো আয় ব্যয়ের হিসাব নয়, নাকি চরম সংকটের মহাসমুদ্রে ভাসিয়ে দেওয়া এক উচ্চাভিলাষী জাহাজ। মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার যে রূপরেখা অর্থমন্ত্রী এঁকেছেন, তা বাস্তবায়ন করাটাই হবে এই সরকারের সবচেয়ে বড় এসিড টেস্ট। আয়ের খাতা মেলাতে গিয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা আর ঘাটতি মেলাতে গিয়ে ব্যাংক থেকে বিপুল ঋণ, এই দুয়ের মাঝখানে দেশের অর্থনীতি কতটা ভারসাম্য রাখতে পারবে তার উপরেই নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ। 9,38,000 কোটির এই মেগা বাজেট কি সত্যিই অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলবে, নাকি ঋণের এক নতুন গোলক ধাঁধায় আটকে ফেলবে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। অর্থনীতির অজানা সমীকরণ, মেগা বাজেটের চুলচেরা বিশ্লেষণ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ সত্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।